স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? স্যার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আর ছেলে পেলে কই রে? কি জানি স্যার আজকে কি হয়েছে? গতদিনে আমরা এই সমীকরণটা তৈরি করা শিখছিলাম না, মনে আছে? এখনই লিংক দিলেন। হ্যাঁ, জি স্যার। গতদিনে আমরা এই সমীকরণটা তৈরি করা শিখছিলাম কোনো এক সময়, মনে আছে? তাহলে সমীকরণটা লিখে রাখো। জি স্যার একটু। d স্কয়ার psi ডিভাইড বাই dx স্কয়ার 4 pi স্কয়ার lambda স্কয়ার psi। এবং এখানে আমরা ল্যামডার মান ভরবেগ ধরে বের করতে পারি। আচ্ছা, তোমাদের ক্লাস কয়টায়? 40-এ না 50-এ? স্যার 40-এ। হ্যাঁ, 40-এ। আমার রুটিনে দেওয়া আছে 50-এ, তাই সমস্যা পড়ে গেছে। লিখছো সবাই সমীকরণটা? আচ্ছা, এখন দেখো আমাদের যে কাজটা আমরা আজকে শিখবো, এই সমীকরণটা তৈরি করতে হয় আমাদের শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করার জন্য। আমরা এখান থেকে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ পাই। কিভাবে পাই গতদিনে আমি দেখেছিলাম, আজকে ওটা নিচে আছে, পরে আমরা ওখানে যাব। তাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণটা তৈরি করাটা হলো আমাদের মেইন কাজ। যদি এটা তৈরি করতে পারি তাহলে মোটামুটি সবই তৈরি করা যায়। আমরা গতদিন এটা শুরু করছিলাম সাইন থিটা দিয়ে, মনে আছে? এ সাইন থিটা, সাই ইকুয়াল টু এ সাইন থিটা দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, আর আমরা এখানে এসে আমাদের সমীকরণ পাইছিলাম যে কি এর নাম, এটা এটা দুইটাই কিন্তু জাস্ট আমরা সমীকরণ তরঙ্গের বিভিন্ন প্যারামিটার সংযোজন করে আমরা এই ডিফারেন্সিয়েশন ফর্মে নিয়ে এসেছিলাম এবং এখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এসেছিলাম। তো এটা তোমাদের মনে আছে আশা করি, এবং এটা যদি মনে না থাকে বাসায় বলছি প্র্যাকটিস করতে, বারবার প্র্যাকটিস করবে। এই সমীকরণটা নিয়ে আসতে পারলে বাকি কাজ আমাদের সহজ। তাহলে এখান থেকে শুরু করছিলাম, তোমরা ইচ্ছা করলে এই 2 নম্বর দিয়ে শুরু করতে পারো, ইচ্ছা করলে 3 নম্বর দিয়ে শুরু করতে পারো, ইচ্ছা করলে এইটা দিয়েও শুরু করতে পারো। যে কোনোটা দিয়ে শুরু করলেই হলো, কিন্তু ডিফারেন্সিয়েশন করে দেখাইতে হবে। শ্রোডিঞ্জার সমীকরণ তৈরির সময় এই ডিফারেন্সিয়েশন ছাড়া সমীকরণ থেকে ডিফারেন্সিয়েশন করা সমীকরণ পর্যন্ত যেতে হবে, কিন্তু শুরু করতে তুমি পারো যে কোনো জায়গা থেকে। তাহলে এগুলি শুরু করার বিষয়ে আমাদের কোনো সমস্যা নাই। তো এখন আমি যেটা আজকে করতে যাচ্ছি, আমরা আজকে বিভিন্ন এই ফাংশন ব্যবহার করে এই সমীকরণটা তৈরি করা যায় কিনা দেখবো। যেমন সাই ইকুয়াল টু এ কস থিটা, আমি কিন্তু সাইন থিটা দিয়ে শুরু করছিলাম। আমরা যদি এ কস থিটা দিয়ে শুরু করি তাও কিন্তু আমি এই সমীকরণটা পাইতেছি, ধাপ একই রকম। হ্যাঁ, তাহলে ওই ডি স্কয়ার সাই ডিভাইড বাই ডি এক্স স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার সাই ইকুয়াল টু 0। তার মানে যে কোনো একটা ফাংশন ব্যবহার করে আমি এটা পাইতে পারি। আমি আরেকটা ফাংশন ব্যবহার করব। হ্যাঁ, আমি যদি ই টু দি পাওয়ার থিটা দিয়ে শুরু করি, হ্যাঁ, ই টু দি পাওয়ার থিটা দিয়ে শুরু করলেও দেখা যাচ্ছে যে আমি এই সমীকরণটা পাই কিনা, আমি পাইতেছি না। দেখো এখানে ই টু দি পাওয়ার থিটা দিয়ে শুরু করা যাবে না, মাইনাস চিহ্ন চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমার তো প্লাস চিহ্ন আসা লাগবে।
তাহলে এই সমীকরণটা আমার ই টু দি পাওয়ার থিটা ব্যবহার করা যাচ্ছে না। তাহলে এখানে একটা প্রশ্ন করতে পারি যে শ্রোডিঞ্জার সমীকরণের জন্য ই টু দি পাওয়ার থিটা একটি উপযুক্ত ফাংশন নয়, ব্যাখ্যা করো। প্রশ্নটা লেখো। শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করার জন্য ই টু দি পাওয়ার থিটা এক উপযুক্ত ফাংশন নয়। লিখছো সবাই? আমার এখানে লেখা যাচ্ছে না, কোনো একটা সমস্যা হয়েছে। শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করার জন্য ই টু দি পাওয়ার থিটা কোনো উপযুক্ত ফাংশন নয়। তাহলে আমি এখন আরেকটা ফাংশন ব্যবহার করি, ই টু দি পাওয়ার আই থিটা। একটা কাল্পনিক রাশি নিয়ে আসা হলো, হ্যাঁ, জটিল সংখ্যা। এইটা ব্যবহার করে শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করা যাচ্ছে, দেখো। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা একটা গ্রহণযোগ্য ফাংশন। ই টু দি পাওয়ার থিটা গ্রহণযোগ্য না হলেও ই টু দি পাওয়ার আই থিটা গ্রহণযোগ্য। আবার ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি আমি ব্যবহার করি, তাও কিন্তু আমি শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করতে পারতেছি, এই যে এখানে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাও একটা গ্রহণযোগ্য ফাংশন। হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা দিয়েও আমি শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করতে পারি। তাহলে আমাদের গ্রহণযোগ্য ফাংশন কি পাইলাম? সাইন থিটা, কস থিটা, ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে আমরা একটু লিখে ফেলি কি কি গ্রহণযোগ্য ফাংশন আছে। হ্যাঁ, এটা একটু লিখে ফেলো। সাইন থিটা, কস থিটা, ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। সাই এর জন্য গ্রহণযোগ্য ফাংশন। তোমরা আমি ক্যামেরার সামনে তুলে ধরতেছি, এগুলি তোমরা লিখে ফেলো। সাই এর যোগ্য তরঙ্গ ফাংশন হিসাবে গ্রহণযোগ্য ফাংশন গুলো কি কি? সাইন থিটা, কস থিটা, ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আবার ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই থিটাও আমরা গ্রহণ করতে পারি। ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই থিটাও গ্রহণ করা যায়। তা আমরা এই বিষয়গুলো একটু কেয়ারফুলি চিন্তা করব, হ্যাঁ। এবং আমরা এখানে আমি যে প্লাস মাইনাস আই থিটা দিয়েও সমীকরণ তৈরি করছি, দেখা যাচ্ছে যে আমি সমীকরণটা পাইতেছি। এবং এই যে ল্যামডা থেকে যে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ যে পাই, সেটা আমি গত দিনে দেখাচ্ছিলাম একবার, হ্যাঁ। আমি আবার আর ওটা রিপিট করতে চাচ্ছি না, কিভাবে ল্যামডা থেকে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ পাচ্ছি। তো এটা আমরা গত দিনে শিখছিলাম এবং আজকে ফাংশন গুলো বের করা শিখলাম, কি কি ফাংশন আমরা গ্রহণ করতে পারি। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন হতে পারে। একটা হলো যে তোমার ই টু দি পাওয়ার থিটা বা ই টু দি পাওয়ার এক্স গ্রহণযোগ্য ফাংশন নয়, ব্যাখ্যা করো। আর তারপরে ই টু দি পাওয়ার সাইন থিটা, কস থিটা বা ই টু দি পাওয়ার থিটা আই থিটা বা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বা ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই থিটা তরঙ্গ ফাংশন হিসাবে গ্রহণযোগ্য ফাংশন প্রমাণ করো বা ব্যাখ্যা করো। তাহলে এগুলি ব্যাখ্যা করতে গেলে শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করে দিয়ে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এটা গেল একটা, আমি স্থির সমীকরণ তৈরি করে কাজটা করছিলাম। এখন যদি আমরা চলতরঙ্গ সমীকরণ ব্যবহার করি, যেখানে সময় এবং স্পেস দুইটাই আছে। এই যে এই সমীকরণটায় সময় এবং স্পেস দুইটাই আছে, এবং এখানে একটা মনে রাখবে, চলতরঙ্গের ফাংশন ক্যাপিটাল লেটারে দেখানোই ট্রেডিশন। হ্যাঁ, সব বেশিরভাগ বইয়ে তাই করছে। খাতায় লেখার সময় সুবিধার্থে ক্যাপিটাল সাইনের পরিবর্তে আমি ফাই ব্যবহার করছি। হ্যাঁ, তোমাদের যেহেতু সাধারণ স্মল সাই লেখা, ক্যাপিটাল সাইটা একটু বোল্ড করে লিখতে হয়, এটা সবাই লিখতে পারবে না, এই জন্য আমি নিজে এখানে ফাই ব্যবহার করতেছি। তাহলে ফাই সমীকরণ ব্যবহার করে আমি শ্রোডিঞ্জার সমীকরণটা তৈরি করতে চাই। এটা কিভাবে করা হয় এখানে এই টেবিলের মধ্যে দেখানো আছে, তোমরা একটু লিখে নাও সবাই। এটা হলো চলতরঙ্গের সমীকরণ থেকে শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করা। চলো শ্রোডিঞ্জার সমীকরণ মানে যেটা যে শ্রোডিঞ্জার সমীকরণটা চলতরঙ্গের জন্য।
তরঙ্গ তো দুই ভাবে হয়, তোমরা জানো তো, একটা স্থির তরঙ্গ, একটা চল তরঙ্গ। এটা তোমরা জানো? তরঙ্গ অন্যান্য অনেক শ্রেণীবিভাগ আছে, তার মধ্যে আমাদের আরেকটা শ্রেণীবিভাগ আমরা চিন্তা করব, যেটা আমাদের সবসময় লাগে। একটা হলো স্থির তরঙ্গ আর একটা চল তরঙ্গ। লিখে রাখো, তরঙ্গ স্থির আর চল তরঙ্গ। তো আমি এতক্ষণ ধরে যে সমীকরণটা তৈরি করছি, এই যে থিটা ফাংশন ধরে করছিলাম কাজটা, থিটা চলক ধরে, থিটাতে থিটা কোণের চলক, এবং ওর মধ্যে সময় এবং স্থান দুইটাই আছে। আর এখন যে সমীকরণটা আমরা তৈরি করতেছি, সময় স্থান, মানে ওটাতে আমি স্থির তরঙ্গ তৈরি করছিলাম, যেহেতু স্থানের উপর নির্ভরশীল তরঙ্গ। এখন আমরা চল তরঙ্গ চিন্তা করব। তো চল তরঙ্গের সমীকরণ, এই সমীকরণটা তৈরি করা একটু কঠিন। এটা আমি বই থেকে সরাসরি নিছি। আমি একটু আগেই বলছি যে যে কোনো তরঙ্গ সমীকরণ ব্যবহার করে আমরা কাজ শুরু করতে পারি। তো এখানে চল তরঙ্গের সমীকরণ ব্যবহার করে, চল তরঙ্গের ফাংশন এখানে আছে ফাই ব্যবহার করে আমি এই সমীকরণটা তৈরি করছি ই টু দি পাওয়ার ফাংশন নিয়ে। এবং ই টু দি পাওয়ার ফাংশন যে গ্রহণ করা যায়, আমি একটু আগে সব দেখাইছি। এটা তোমরা লিখে নিছো? লিখে না নিলে স্ন্যাপ নিয়ে রাখো, আর ভিডিও তো আমি তোমাদের গুগল ড্রাইভে, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। গুগল ক্লাসরুমে ঢুকো তো সবাই নাকি? গুগল ক্লাসরুমে কিন্তু এগুলি সব আছে, যতগুলো ক্লাস নিয়েছি। তাহলে সময় নির্ভর শ্রোডিঞ্জার সমীকরণ আমরা তৈরি করলাম। তাহলে সময় নির্ভর সমীকরণ, তারপরে স্থির সমীকরণ, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশন করা আমি গতদিন শিখাইছি। আজকে আমরা এই নতুন একটা ধাপে যাব, সেটা হলো চল তরঙ্গ থেকে স্থির তরঙ্গ তৈরি করা যায় কি করে সমীকরণকে। চল তরঙ্গের একটা সমীকরণ নিয়ে আমি সেটা স্থির তরঙ্গে রূপান্তর করতে চাই। সাধারণ চল তরঙ্গ সমীকরণ থেকে স্থির তরঙ্গ সমীকরণ বা শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করা। তাহলে তোমরা ম্যাক্সওয়েলের সমীকরণ জানো, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য, যে এটা হলো ম্যাক্সওয়েল সমীকরণ। এখানে ডেল স্কয়ার, ল্যাপ্লাসিয়ান অপারেটর, ফাই, আমি একটু আগে বলছি ফাই হলো চল তরঙ্গের ফাংশন। এই ফাই কে ব্যবহার করে আমি কাজ করতেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে এই সরাসরি আমি এই সি এর জায়গায়, সি হলো আলোর বেগ, সি এর জায়গায় নিউ ল্যামডা বসাইছি, স্কয়ার করে দিছি। তো ডি ব্রগলির সম্পর্ক থেকে আমি এই সম্পর্কগুলো করব। তা আমি সেই কাজটা শুরু করতে চাচ্ছি এইখান থেকে। এখানে কোনটা কি বলে দেওয়া হয়েছে এগুলি আমরা আবার দেখব, বারবার দেখব, যেহেতু আমাদের এই অধ্যায়ে এগুলি বিষয় আছে, বারবার আছে, কয়েকবার আছে। তো এখানে একটু এই লাইনটা বুঝতে পারছো, এটা আমি একটা ম্যাক্সওয়েলের সমীকরণটা গ্রহণ করেছি প্রথম লাইনে, যে সমীকরণটা আছে। এখানে লাপ্লাসিয়ান অপারেটর চেনো তো সবাই? লাপ্লাসিয়ান অপারেটর চেনো তো? লাপ্লাসিয়ান অপারেটর হলো এই যে এটা সমষ্টিটা, এটা হলো লাপ্লাসিয়ান অপারেটর। এটা ডেল্টাটা উল্টো করে লিখতে হয়। ডেল্টা ত্রিভুজের বেস থাকে নিচে, আর এটার বেস থাকবে উপরে, লাপ্লাসিয়ান অপারেটরের। এবং এটা সমান হলো ডেল স্কয়ার এক্স, ডেল এক্স স্কয়ার, ডেল প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার। এটা সবাই লিখে নাও, কারণ এই অপারেটরটা আমাদের আজকে অনেকবার লাগবে। তাই ল্যাপ্লাসিয়ান অপারেটর ব্যবহার করে আমি কাজ করতেছি। এখন দেখো, চলক পৃথকীকরণ, এটা তোমাদের খাতায় একটু বোল্ড করে লেখো। চলক পৃথকীকরণ, চলক পৃথকীকরণ শব্দটা ভালো করে লেখো। ইংরেজি হলো ভেরিয়েবল সেপারেশন। এটা একটা নতুন টেকনিক তোমাদের ব্যবহার করতে হবে এখন, এবং এখন থেকে শুরু হবে এই অধ্যায়ে এবং পরের অধ্যায়ে, যতদিন ধরে আমি
ক্লাস নিব, তার 50% চলবে এই চলক পৃথিবীকরণের কাজ। এই জন্য এটা বারবার আমরা ব্যবহার করব, কিন্তু এরপরে আর বলা হবে না এটা চলক পৃথিবীকরণ করা হচ্ছে। ভেরিয়েবল সেপারেশন, এখানে যে সমীকরণটা আমরা লিখছি, আমি লিখছি, সেখানে ভেরিয়েবল কি কি আছে বলো তো একজন? এখানে কি কি চলক আছে এই সমীকরণের মধ্যে? ম্যাক্সওয়েলের যে সমীকরণটা নেওয়া হয়েছে এই সমীকরণের মধ্যে কি কি চলক আছে? দ্রুত বলো, কি কি চলক? টি আছে। হ্যাঁ, টি আছে। আচ্ছা, টি। আর চারটা চলক আছে, একটা হলো এক্স ওয়াই জেড আর একটা টি। জি, ও নিষ্কার দাও স্যার। হ্যাঁ, এই যে ডেল এর মধ্যে তো এক্স ওয়াই জেডও আছে। এই যে এখানে দেখো, এখানে লেখা আছে ফাই ইকুয়াল টু এফ জি স্যার, জি স্যার। এক্স ওয়াই জেড, মানে চারটা চলক আছে। এই চারটা চলকের মধ্যে আমি এখন যেটা করবো, যেমন স্থির তরঙ্গ যখন বলা হচ্ছে, স্থির তরঙ্গ বললে বুঝবে যে সময় নাই, শুধু স্থান আছে। এটা লিখে ফেলো, স্থির তরঙ্গের পাশে লেখো সময় নাই, শুধু স্থান আছে। স্থান বলতে এক্স ওয়াই জেড তিনটা থাকতে পারে, অথবা আর থিটা ফাই থাকতে পারে, আমরা আস্তে আস্তে দেখব। সময় নাই, সোজা করে স্থির তরঙ্গের মধ্যে কোনো সময় চলক থাকবে না। লিখছ? লিখলে বলে দিও যে লিখছি স্যার। স্থির তরঙ্গে সময় চলক থাকবে না, এই কথাটা লেখো। তাহলে স্থির তরঙ্গের আমি তাহলে চলক পৃথকীকরণ করব। এখানে আমি করব কি, এক্স ওয়াই জেড এর ফাংশন সাই এবং সময়ের ফাংশন জাই, এই দুটোর গুণফল হিসেবে দেখাচ্ছি। ফাই ইকুয়াল টু সাই এবং জাই। এখান থেকে একটা ধারণা তোমাদের আসতেছে যে ওয়েভ ফাংশন, যে কোনো ফাংশন তার চলক নির্ভর স্বাধীন ফাংশনগুলোর গুণফলের সমান। হ্যাঁ, আমি আস্তে আস্তে তোমাদেরকে এই দিকে অভ্যাস করাচ্ছি যে যে কোনো ফাংশন তার উপাদান, যে ফাংশনগুলো বিভিন্ন চলকের উপর যে ফাংশনগুলো আছে তাদের গুণফল হিসাবে লিখতে হয়। এটা কখনো যোগ বা বিয়োগ বা ভাগ না, সবসময় গুণ। হ্যাঁ, ফাংশনগুলোর গুণফল হিসাবে যে কোনো ফাংশনকে লেখা যায়। তো একাধিক ফাংশন গুণ করলে আরেকটা ফাংশন পাওয়া যায়। এটা নোট দিয়ে রাখো পাশে, একাধিক ফাংশন গুণ করলে নতুন ফাংশন তৈরি হয়। তাহলে যে কোনো ফাংশনকে তার উপাদান চলকের ফাংশনে বিভক্ত করা যায় গুণ হিসাবে। এই যে আমি এখানে করছি ফাই ইকুয়াল টু সাই জাই গুণ করে দিছি। তাহলে এখানে ফাই হলো এক্স ওয়াই জেড এর ফাংশন, আর জাই হলো সময়ের ফাংশন। হ্যাঁ, এই দুটো আলাদা করে লিখলাম, এবং সময়ের ফাংশনটাকে আমি ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে দেখাচ্ছি। আই হলো √(-1), এবং কম্পাঙ্ক যদি নিউ হয় আমরা এই সম্পর্কগুলো ব্যবহার করতে পারি। এই তরঙ্গের জন্য যে সম্পর্কগুলো আছে, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি ইকুয়াল টু টোয়াইস পাই নিউ, তাহলে থিটা ইকুয়াল টু টোয়াইস পাই নিউ টি। এই টোয়াইস পাই নিউ টি আমি এই জায়ের জায়গায় বসাই দিলাম। তাহলে ফাই সমান কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, ফাই সমান, তাহলে নতুন ভাবে আসলো কি, ফাই সমান সাই, ফাই সমান হলো সাই ইন্টু ই টু দি পাওয়ার টোয়াইস পাই আই নিউ টি। ইচ্ছা করলে তুমি এটাকে মাইনাস চিহ্ন দিয়েও দেখাইতে পারো, প্লাস মাইনাস চিহ্ন দিয়েও দেখাইতে পারতা, সাইন সাইন থিটা দিয়েও কাজ করতে পারতা, কস থিটা দিয়েও কাজ করতে পারতে, কোনো সমস্যা নেই। যে কোনো একটা সমীকরণ, আমি গ্রহণযোগ্য সমীকরণগুলো একটু আগে দেখাইছি যে গ্রহণযোগ্য ফাংশনগুলো কি কি হয়। এই গ্রহণযোগ্য ফাংশনের যে কোনো ফাংশন তুমি ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। ইচ্ছা করলে বাসায় বসে করে দেখতে পারো। আমি ই টু দি পাওয়ার আই থিটা নিছি, তোমরা ইচ্ছা করলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা দিয়েও কাজ করতে পারো। হ্যাঁ, কিন্তু ই টু দি পাওয়ার থিটা নেওয়া যাবে না, ওখানে ওটাতে সমস্যা হয়।
তাহলে প্রথম ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সময় সাপেক্ষে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিফারেন্সিয়েশনের এই সাইয়ের মধ্যে তো সময় নাই, এটা সময়ের বাইরে যাবে। আর ই টু দি পাওয়ার টুয়াইস পাই আই নিউ টি, এটা ওই উপরে যেহেতু এটা টি নয়, এটা সামনে চলে যাবে টি বাদে, টুয়াইস পাই আই নিউ, আর ফাংশন যেটা আছে ওইটাই থেকে যাবে। আর দ্বিতীয় ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, দ্বিতীয় ডিফারেন্সিয়েশন করলে হবে সাই, তো সাই থাকলেই সাই যেহেতু সময়ের উপর নির্ভর করছে না, আর টুয়াইস পাই আই নিউ তো একবার আসছে, আবার টুয়াইস পাই আই নিউ আসলো ওই এটা থেকে, আবার ই টু দি পাওয়ার যেটা ছিল ওটা থেকেই গেল। এগুলি ডিফারেন্সিয়েশন তোমরা জানো এবং অনার্সের গণিতে তোমরা করছো। তো এই ডিফারেন্সিয়েশন করে আমি যে ফলাফলটা পেলাম সেটা হলো আই স্কোয়ার আসছে, আই স্কোয়ারের জন্য মাইনাস চিহ্ন আসছে, আর 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার সাই ই টু দি পাওয়ার টুয়াইস পাই আই নিউ টি। তাহলে টুয়াইস পাই আই নিউ তো আমার যাই, আমি যাই হিসাবে লিখলাম। তার তরঙ্গ সমীকরণে এই মানগুলো বসাই দিলে আমরা পাচ্ছি এই পাশ থেকে পাশে টুয়াইস পাই আই নিউ টি কমন চলে আসছে, এবং এই টুয়াইস পাই আই নিউ দিয়ে ভাগ করলে আমি এই সমীকরণ পেয়ে গেলাম। দেখো ওই উপরের সমীকরণে এই মানটা বসাই দিলাম। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হলো? তরঙ্গ সমীকরণ আনার জন্য আমার যেটা করতে হয় যে ল্যামডা নিয়ে আসতে হয়, এই যে এই সমীকরণটা আনতে হয়। আমি এই সমীকরণটা নিয়ে আসলাম, তাহলে কি করলাম, সময়ের সমীকরণ ভেরিয়েবল করে আমি এই শ্রোডিঞ্জার মানে ল্যামডা হিসাবে সমীকরণ নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে এর একটু আগেই দেখাইছি, গত ক্লাসেও দেখাইছি, আজকেও বলতেছি যে আমার 4 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার আসলেই আমি এটাকে শ্রোডিঞ্জার সমীকরণে রূপান্তর করতে পারি সহজে। তো এই পর্যন্ত আনাটাই হলো আমাদের কাজ, এই পর্যন্ত আনতে পারলে বাকি কাজ খুব সহজা। তো বাকি কাজ কি, এই বাকি কাজ হলো ডি ব্রগলি দ্বৈততার সূত্র ব্যবহার করে আমরা পি ল্যামডা স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার বসাই দিলাম, আর পি স্কোয়ারের জায়গায় হলো হাফ এম ভি স্কোয়ার করে আমরা সূত্র বসাই দিয়া এই যে টোটাল এনার্জি বিয়োগ পোটেনশিয়াল এনার্জি মানে মোট শক্তি বিয়োগ স্থিতিক শক্তি, এই মান বসাই দিলে আমার শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি হয়ে গেল। শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি হয়ে গেল এবং এখানে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ পেয়ে গেলাম। এটা হলো স্থির অবস্থার জন্য শ্রোডিঞ্জার সমীকরণ। এই কাজটা করলাম কি দিয়ে শুরু করছিলাম, শুরু করছিলাম আজকে হলো তোমার একটা চল তরঙ্গের সমীকরণ দিয়ে, যেটা প্রতিষ্ঠিত চল তরঙ্গের সমীকরণ। এটা হলো ম্যাক্সওয়েলের সমীকরণ। ম্যাক্সওয়েলের সমীকরণ ব্যবহার করে আমি খুব সহজে ভেরিয়েবল সেপারেশন করে চলক পৃথকীকরণ করে শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করা হলো। তাই এখানে যদি আপনারা যদি এই প্রশ্নটার উত্তর চাই তাহলে আমরা প্রশ্ন করব একটি চলতরঙ্গের সমীকরণ থেকে শুরু করে স্থির তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো। প্রশ্নটা লেখো, চলতরঙ্গের সমীকরণ থেকে শুরু করে স্থির তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো, বা স্থির তরঙ্গের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিষ্ঠা করো। এখন আমরা চলতরঙ্গ আর স্থির তরঙ্গ একটু বুঝি। চলতরঙ্গ হলো আমি শব্দ করছি, শব্দ প্রবাহিত হয়ে আরেকজনের কানে যাচ্ছে। আমি শব্দ করছি যেটা, সেটা শব্দ তৈরি করাটা আমার গলায় যে শব্দ তৈরি হচ্ছে, দিস ইজ স্থির তরঙ্গ, আমার গলায় ভাইব্রেশন চলতেছে। আর শব্দটা যখন অন্যের কানে পৌঁছাচ্ছে, মাঝখানে যে কানে যখন গেল, কানের মধ্যে যে শব্দটা পৌঁছাইলো, কানের পর্দায় যে কম্পন তৈরি করলো, ওইটা স্থির তরঙ্গ। আর মাঝখানে যে উৎস থেকে সোর্স পর্যন্ত যাওয়ার যে পথটা, এটা হলো চলতরঙ্গ। তাহলে আমরা স্থির তরঙ্গ এবং চলতরঙ্গ আমাদের দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে সর্বত্রই আছে। গিটারে যখন মিউজিক তৈরি করি, স্ট্রিং বাজানো হয়, স্ট্রিং যখন ভাইব্রেট করা হয়, ওই গিটারের টানা তারের মধ্যে স্থির তরঙ্গ তৈরি হয়। আর সেটা স্থির তরঙ্গ থেকে মানে প্রবাহিত তরঙ্গটা তৈরি হলো, এই প্রবাহিত তরঙ্গ শব্দ হিসাবে আমাদের কানে সাড়া সৃষ্টি করে। তাহলে আমরা স্থির তরঙ্গ ব্যবহার করে চলতরঙ্গ তৈরি করি, আবার চলতরঙ্গ ব্যবহার করে স্থির তরঙ্গ তৈরি করি। আমাদের কাজেই দুইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
চলতরঙ্গ, স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের মধ্যে শক্তি দিয়ে আমরা স্থির তরঙ্গ থেকে চলতরঙ্গ তৈরি করব, চলতরঙ্গ দিয়ে শক্তি প্রবাহিত হবে, শক্তি প্রবাহিত হয়ে আর একটা জায়গায় যে এসে তার কাজ সৃষ্টি করবে, কাজ ফলাফল দেখাবে। তাহলে স্থির তরঙ্গ, চলতরঙ্গ, এবং এই স্থির তরঙ্গ চলতরঙ্গ মানে আমাদের মাত্রা হিসাবে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক। স্থির তরঙ্গ ত্রিমাত্রিক, চলতরঙ্গ চতুর্মাত্রিক। হ্যাঁ, এটা একটু লিখে রাখো। স্থির তরঙ্গ হলো একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে, আর চলতরঙ্গ দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক হতে পারে। মানে চলতরঙ্গের মাত্রা একটা বেশি, সময় সংযুক্ত হয়ে মাত্রা তৈরি হবে, কিন্তু স্থানাঙ্ক আমার থাকবেই, স্থানাঙ্ক যাবে না। তার মানে স্থান চলক সবসময় সব চলতরঙ্গের মধ্যেও আছে, স্থির তরঙ্গের মধ্যেও আছে। আর সময়ের চলক শুধুমাত্র চলতরঙ্গে আছে, স্থির তরঙ্গে নাই। এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? বলো। আমি নতুন জায়গায় যাব এখন, নতুন বিষয় শিখব। ছাত্ররা কথা বলো। কথা বলো দ্রুত। স্যার মোটামুটি বুঝছি। বুঝছো? তাহলে তরঙ্গ বুঝছো। এখন দেখো এই জায়গাটা দেখো, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটস, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। ত্রিমাত্রিক স্থানাঙ্ক আমাদের হাতে আছে এক্স ওয়াই জেড, এবং উপরের দিকে আমরা সবসময় জেড অক্ষ নির্দেশ করি, আর আমাদের সামনে পিছনে ডানে বাঁয়ে যে অক্ষ সেটা হলো ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, আর মাথার উপরের দিকে যে অক্ষ সেটা হলো জেড অক্ষ। লিখে রাখো খাতায়। মানুষের শরীরের মাথার উপরে নিচে হলো মাথার উপরে এবং পায়ের নিচের দিকে হলো জেড অক্ষ, আর ডান দিকে এবং বাঁ দিকে সামনে পিছনে হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এটা একটা 3 ডাইমেনশনাল মডেল, দেখা যাচ্ছে ভিডিওতে। এটা জি স্যার দেখা যাচ্ছে। আমি বানাইছি 3 ডাইমেনশনাল মডেল। তাই 3 ডাইমেনশনাল মডেল তোমাদের এই যে বাক্স, এটা 3 ডাইমেনশনাল। এই যে বল, এটা 3 ডাইমেনশনাল। হ্যাঁ, তাহলে আমাদের যে এখানে যে কোঅর্ডিনেটের কথা বলা হচ্ছে, এখানে একটু পড়ে দেখো। জেড অক্ষ ধরা হয়, উপরের দিকে নির্দেশিত অক্ষকে জেড অক্ষ ধরা হয়, একে উল্লম্ব অক্ষ বলে। এর সাপেক্ষে 90 ডিগ্রিতে অবস্থিত তলকে বিষুবীয় তল বলে, ইকুইটোরিয়াল। বিষুবীয় কোন দিকে? কোমরের দিকে, মানুষের কোমরের দিকে হলো বিষুবীয়। এই তলে অবস্থিত অক্ষ দুইটি হলো এক্স এবং ওয়াই অক্ষ। হ্যাঁ, এই যে এখানে তোমাদের দেখানো হচ্ছে। আর এই তলে অবস্থিত এদেরকে বিষুবীয় অক্ষ বলে। তো বিষুবীয় অক্ষ কয়টা? দুইটা। আর অক্ষীয় অক্ষ কয়টা? একটা। এই অক্ষ তিনটি পরস্পরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে অবস্থিত। এই অক্ষ তিনটি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে। আমরা বিভিন্ন এখন দেখব, যে কোনো একটা বিন্দুকে যখন আমরা নির্দেশ করব অক্ষের মধ্যে, এই বিন্দুটা, এই যে এক্স ওয়াই জেড যে বিন্দুটা এখানে দেখা যাচ্ছে, এই যে এই বিন্দুটা থেকে এক্স এক্স তল এবং ওয়াই তলের উপরে যে প্রজেকশন বলতে বোঝানো হয় ছায়া, শ্যাডো। হ্যাঁ, উপর থেকে যদি আমি টর্চ লাইট ফেলি তাহলে সেটা শ্যাডো হবে, নিচের দিকে যাবে। এই প্রজেকশনকে বলা হচ্ছে কিউ বিন্দু। এই কিউ বিন্দু এক্স অক্ষের সাথে লম্ব হলে এবং ওয়াই অক্ষের সাথে লম্ব হলে, হ্যাঁ, সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্দেশ করবে। এই কিউ বিন্দুর সাথে মূল বিন্দু যে দূরত্বে যে রেখাটা আছে, এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ সৃষ্টি করে তাকে বলা হয় ফাই কোণ।
আর এই বিন্দু থেকে মূল বিন্দুতে মূল যে বিন্দুটা আমি চিন্তা করছি ওই এক্স ওয়াই জেড বিন্দু, সেখান থেকে মূল বিন্দু যে রেখাটা আছে এই রেখার দূরত্ব হচ্ছে আর। আর এইখানে এই এই রেখার দূরত্বের সাথে জেড অক্ষের যে কোণ সৃষ্টি হয়েছে সেটা হলো থিটা কোণ। এটাকে জেনিথ কোণ বলে বা থিটা কোণ। আর বিষুবীয় কোণ মানে আমাদের দুইটা কোণ একটা আর দূরত্ব দিয়েও আমি এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ধারণ করতে পারি। তাহলে ত্রিমাত্রায় যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ধারণ করার জন্য আমার দুইটা পদ্ধতি আছে। একটা হলো কার্টেসীয় পদ্ধতি এক্স ওয়াই জেড, আর একটা হলো পোলার পদ্ধতি আই আর থিটা ফাই। এবং আর থিটা ফাই বলতে কি বোঝায় এবং এক্স ওয়াই জেড বলতে কি বোঝায় আমি এখনই বুঝাই দিলাম তোমাদেরকে। আর এর মান হতে পারে 0 থেকে অসীম পর্যন্ত, মানে মূল বিন্দু থেকে অসীমের দিকে যেতে পারে। থিটার মান হতে পারে 0 থেকে 180 ডিগ্রি। হ্যাঁ, এই যে এখানে দেখো এটা 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর ফাই এর মান হতে 360 ডিগ্রি হতে পারে। 0 থেকে যে কোনো জায়গা থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত ফাই হতে পারে। হ্যাঁ, এখানে দেখানো হয়নি এটা, এই যে এই ছবিতে দেখানো হয়েছে, এই ছবিটা ভুল আছে, এখানে রো দিয়ে দেখাইছে এরা। এই ছবি দেখো, থিটা হলো জেড এর সাথে আমার যে রেখা আছে সেই রেখার মধ্যবর্তী কোণ। ফাই হলো তার যে প্রজেকশন তৈরি হয়েছে এক্স ওয়াই তলে, সেই প্রজেকশনের সাথে মূল বিন্দুর যে রেখাটা হবে তলের মধ্যে সেই রেখার সাথে ফাই এক্স অক্ষের যে কোণ, সবসময় এক্স অক্ষের সাথে চিন্তা করতে হবে। এবং এটা সর্বোচ্চ মান 2 পাই, সর্বনিম্ন মান 0। থিটা সর্বোচ্চ মান হলো পাই, সর্বনিম্ন মান হলো 0। থিটার কিন্তু আরেকটা মান হতে পারে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি পর্যন্ত একটা সীমা হতে পারে, সেটা এখানে লেখে নাই, আমি লিখছি। হ্যাঁ, তাহলে এইখানে যে বিন্দুগুলো আমি দেখাইলাম, স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে এক্স অক্ষটা ডান দিকে দেখানো, ওয়াই অক্ষটা সামনের দিকে দেখানো। কিন্তু তোমাদের বইগুলোতে সবাই এই যে এক্স অক্ষ এদিকে দেখাইছে, ওয়াই অক্ষ এদিকে দেখাইছে, তাও 90 ডিগ্রিতে অবস্থান করছে পজিটিভ দিকে। হ্যাঁ, তো এখানে দুইভাবেই দেখানো যায়, এইভাবেই দেখানো যায়, ওইভাবেও দেখানো যায়। তা আমার মতে এইটা দেখানো ভালো, এই যে এই ছবিটা, এইটা আমি পছন্দ করি। কারণ যে এক্স অক্ষ তাহলে আমার হিসাব নিকাশ সব সহজ হয়, পজিটিভ হয়। আর ওইভাবে দেখাইলে হিসাব করতে সমস্যা হয়। তো এইভাবে ছবিটা এঁকে নেওয়ার আঁকার চেষ্টা করবে তোমরা, এক্স ওয়াই জেড পোলার কোঅর্ডিনেট এবং কার্টেসীয় কোঅর্ডিনেটস। হ্যাঁ, এটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে, কারণ যে আমাদের কিন্তু এইটাই তোমাদের পরবর্তী পড়া। তোমাদের বইয়ে যে এরপরে শ্রোডিঞ্জার সমীকরণের পরে যে কাজটা আছে সেই কাজটার জন্য এই অক্ষগুলো বোঝা খুব জরুরি। এটা না বুঝলে পরের কাজটা করতে পারবে না। তো এই জন্য এই ছবিটা আমি যেটা করছি, এই ছবিটা তোমরা বুঝবে এবং এই কোণগুলো এক্স ও এক্স এর এক্স কোনটা, ওয়াই কোনটা, জেড কোনটা, আর কোনটা, থিটা কোনটা, ফাই কোনটা, একটু এইগুলি খুব ভালো করে বুঝতে হবে। বুঝলে পরে সমীকরণ তৈরি করতে পারবে, নাহলে কিন্তু তোমার মুখস্থ করে যেতে হবে, মুখস্থ বিদ্যা ভালো না। এবং এদের মধ্যে যে সম্পর্কগুলা, এক্স এর সাথে সম্পর্ক, ওয়াই এর সাথে সম্পর্ক, জেড এর সাথে সম্পর্ক, তোমার এই কোণগুলো যদি ঠিক মতো নির্দেশিত না থাকে তাহলে এই সম্পর্কগুলো একটাও করতে পারবে না। তো এই সম্পর্কগুলো তোমাদের করতে হবে, এই সম্পর্কগুলো লিখে নাও বা দেখে নাও। হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা কাজ করতে চাচ্ছিলাম কিন্তু সময় মনে হয় নাই। সময় তো দেখি না। তা আমরা এই বিভিন্নভাবে এই অক্ষগুলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দেখবো, চিন্তা করব এবং তার সম্পর্কগুলো আমি বিবেচনা করব। এবং সম্পর্কগুলো এই যে এখানে বলছি যে তোমাদের এটা সীমা হলো
এই থিটার সীমা হলো -90 থেকে +90 ডিগ্রি অথবা 0 থেকে 180 ডিগ্রি। হ্যাঁ, এবং এদের যে এক্স ওয়াই জেড এর যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো এইভাবে করা যায়। আমি তৈরি করে এখানে রাখছি, তোমরা ইচ্ছা করলে এই জ্যামিতিটা করতে পারো বাসায় বসে। হ্যাঁ, এই সম্পর্কগুলো আমাদের লাগবে। আর ডেল বাই ডেল এক্স কিভাবে ডেল আর বাই আর থিটা ফাই এর সাথে সম্পর্কযুক্ত হয়, এটা খুবই একটা ক্লান্তিকর কাজ। এই জন্য কি করতে হবে, এই এক্স ওয়াই জেড বা কেন নাম আমাদের যে কার্টেসীয় স্থানাঙ্কে যে শ্রোডিঞ্জার সমীকরণ পাইছি, এই সমীকরণটাকে পোলার স্থানাঙ্কে করার জন্য মুখস্থ রাখতে হবে। এই জায়গাটা তোমাদের একটা বড় একটা বিষয়, মানে কয়েক পৃষ্ঠার একটা কাজ, মুখস্থ করে এক লাইনের মধ্যে ছেড়ে দিতে হবে। তার মানে এই যে সমীকরণটা যে আছে, এই যে এই সমীকরণটা, এই কার্টেসীয় স্থানাঙ্কের যে সমীকরণ, এই সমীকরণটা আমাদের পোলার আর থিটা ফাই এ ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, কার্টেসীয় স্থানাঙ্কের যে শ্রোডিঞ্জার সমীকরণ আমি যেটা তৈরি করলাম একটু আগে, আমরা তৈরি করা শিখছি, সেটা কিভাবে পোলার স্থানাঙ্কে ট্রান্সফার হয়, এই কাজটা অনেক টেডিয়াস একটা কাজ, খুব জটিল, মানে ক্লান্তিকর কাজ। এই ক্লান্তিকর কাজটাকে তোমরা মুখস্থ এইটা থেকে সরাসরি এটা লিখবে। শ্রোডিঞ্জার সমীকরণ এটা থেকে, এটা হলো মূল রূপ। এই ডেলের মানটা এরকম বিভিন্ন রকম হতে পারে। এই তিনটা সমীকরণ তোমরা লিখে রাখো। নিচের সমীকরণটা লিখতে অনেক সময় লাগবে, কারণ যে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখে নিও। হ্যাঁ, অনেক অনেক খুঁটিনাটি বিষয় আছে। এই খুঁটিনাটি বিষয় ভালো করে লেখার অভ্যাস করতে হবে, কারণ এটা ভুল হলে আমাদের হিসাব নিকাশ ভুল হয়ে যাবে। এই সমীকরণটা ভুল করা যাবে না। এই সমীকরণটা তো এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের, এটা। আর এটা তোমাদের নতুন সমীকরণ। আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে যাচ্ছি। হ্যাঁ, এটা তোমাদের নতুন সমীকরণ। এটা তোমাদের শিখতে হবে এবং এটা লেখার অভ্যাস করতে হবে বারবার। এটা বারবার লেখার অভ্যাস করতে হবে, কারণ এই সমীকরণটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, মানে নেক্সট ক্লাসেই কাজে লাগবে। এই সমীকরণটা লেখো বা ছবি তুলে নাও। মোবাইলে যারা আছো তারা মোবাইলের ইয়া কেন স্ক্রিনশট নিয়ে নাও। যারা ল্যাপটপে আছো তারা কিবোর্ডে চাপ দিয়ে স্ক্রিনশট নিয়ে নাও, আর পরে এটা লিখে ফেলবে। সমীকরণটা খাতায় লিখে আমার কাছে মেইল করবে। মেইল অ্যাড্রেস জানো তো আমার? তোমাদের জন্য গুগল ক্লাসরুমে মেইল অ্যাড্রেসে দিয়ে ওটা মেইল করে দিবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে শ্রোডিঞ্জারের পোলার কোঅর্ডিনেটে শ্রোডিঞ্জার সমীকরণটি লিখো। পোলার স্থানাঙ্কে শ্রোডিঞ্জার সমীকরণটি লিখো। হ্যাঁ, এটা লিখে ছবি তুলে শেয়ারের মাধ্যমে আমার মেইলে পাঠাই দিবা। আমি কিন্তু গত ক্লাসে কাজও তোমাদের পাই নাই, কিন্তু প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী ক্লাসের উপস্থিতি তোমাদের রেজাল্টের জন্য কাউন্ট করতে বলা হয়েছে। তাহলে এটা তোমরা মাথায় রাখবে, তোমাদের ক্লাস উপস্থিতি রেজাল্ট গণনায়, রেজাল্ট তৈরি করতে কাউন্ট করা হবে। নতুন ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী গত মিটিং এ, গত সোমবারে মনে হয়। এই অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্দেশনা এখন আসবে। তোমাদের ক্লাসের উপস্থিতি রেজাল্ট তোমাদের সামগ্রিক ফলাফল ঘোষণায় কাজে লাগানো হবে। আগে ছিল 5 নম্বর, এখন দেখো তোমাদের পুরাটাই হয়তো দেখা যাবে ক্লাসের উপস্থিতির মধ্যে দিয়ে যাবে। আর হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক গুলো করে জমা দিলে হোমওয়ার্কের নাম্বারও তোমরা পাবে। এবং এগুলি তো প্রমাণ থেকে যাচ্ছে। হোমওয়ার্ক দিলে হোমওয়ার্কে প্রমাণ থাকবে। আমি যেটা দিলাম